আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের দশম অধ্যায়ের অনুশীলন থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, একই সাথে সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তরটি হবে ঘ নাম্বার কুমিল্লা। 2 নম্বর বলা হচ্ছে বাংলাদেশের নদী ভরাটের কারণগুলি কি কি? উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ এবং নদীর উজানে বনভূমি ধ্বংস। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে সামিনার বাড়িটির খুব কাছ দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছে। নদীটি কুড়িগ্রাম জেলার মাঝখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 3 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত নদীটির উৎপত্তিস্থল কোথায়? উত্তরটি হবে খ নাম্বার মানস সরোবরে। 4 নম্বরে বলা হচ্ছে উক্ত নদীটির শাখা নদী কোনটি? উত্তরটি হবে খ নাম্বার বুড়িগঙ্গা। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ প্রশ্ন চারটির উত্তর আমরা পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। চলো। তো দেখো সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কোন ঝড় বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য? উত্তর কালবৈশাখী ঝড় বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। খ নম্বর বলা হচ্ছে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত কেন? ব্যাখ্যা করো। উত্তর বাংলাদেশের ভৌগোলিকভাবে কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত হয় এখানকার জলবায়ু সাধারণত ক্রান্তীয় প্রকৃতির। তবে এই জলবায়ুর উপর বছরের বিভিন্ন সময় দিক পরিবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে এসে দেশে বৃষ্টিপাত ঘটায় এবং শীতকালে উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে আবহাওয়া শুষ্ক থাকে। মৌসুমী বায়ুর এই নিয়মিত আসা যাওয়া এবং ঋতু পরিবর্তনের উপর এদেশের সামগ্রিক আবহাওয়া সম্পূর্ণ নির্ভরশীল বলেই বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। এরপর গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তোমরা যদি একটু ভালো করে উদ্দীপকটি খেয়াল করো তাহলে খুব সুন্দর করে উত্তরগুলো কিন্তু বুঝতে পারবে, তাই না? তো দেখো এখানে আমাদের মানচিত্র দেখাচ্ছে যেখানে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সহ বঙ্গোপসাগরের একটা স্বয়ং সম্পূর্ণ চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে আর একটা অংশের নাম, কিউ একটা অংশের নাম, তাই না? তো এখান থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে গ নম্বরে মানচিত্রের পি চিহ্নিত স্থানের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো, তাই না? তো দেখো উত্তরটি আমরা একটু দেখে ফেলি, চলো। তো দেখো গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে মানচিত্রে পি চিহ্নিত ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। উত্তর মানচিত্রে পি চিহ্নিত স্থানটি হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্লাবন সমভূমি, যা মূলত স্রোতস সমভূমি বা সুন্দরবন অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলটি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অসংখ্য শাখা প্রশাখা এবং উপনদীর পলি সঞ্চয়ের মাধ্যমে গঠিত একটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। সমুদ্র উপকূলবর্তী হওয়ার কারণে এই বিস্তৃত অঞ্চলটি প্রতিদিন জোয়ার ভাটার পানিতে প্লাবিত হয়, যার ফলে এখানকার নদী ও বাড়িগুলোতে খাড়িগুলোতে লোনা পানির আধিক্য দেখা যায়। এই অঞ্চলের মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত পলিযুক্ত ও কাদা মাটি সমৃদ্ধ এবং জোয়ারের লোনা পানির কারণে মাটিতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে। ভূপ্রকৃতিগতভাবে এই এলাকাটি অত্যন্ত সমতল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা খুবই কম, যা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের অভিমুখে ক্রমশই ঢালু হয়ে নেমে গেছে। এবার ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে মানচিত্রে কিউ ও আর চিহ্নিত স্থান দুটির মধ্যে ভূপ্রকৃতিগত কোন সাদৃশ্য আছে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। উত্তর মানচিত্র কিউ চিহ্নিত স্থানটি হলো উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি এবং আর চিহ্নিত স্থানটি হলো দেশের মধ্যভাগের মধুপুর গড়। বাংলাদেশের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ অনুযায়ী এই অঞ্চল দুটি প্রায় স্টোসিন কালের সুপান বা চত্বর ভূমির অন্তর্গত হওয়ায় এদের মধ্যে গভীর ভূপ্রাকৃতিগত সাদৃশ্য রয়েছে। প্রায় 25,000 বছর পূর্বে বরফ গলা পানিতে প্লাবনের ফলে এই দুটি অঞ্চল চারপাশের সমভূমি থেকে কিছুটা উঁচুতে গঠিত হয়েছিল। উভয় অঞ্চলের মাটির রং ও উপাদানের মধ্যে মিল রয়েছে। এখানকার মাটি প্রধানত প্রাচীন ল্যাটেরাইট বা কাঁকরযুক্ত এবং অত্যন্ত শক্ত প্রকৃতির, যাতে লৌহ ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকায় মাটির রং ধূসর থেকে লালচে দেখায়। উচ্চতা ও ভূমিরূপের দিক থেকেও এদের মধ্যে মিল
স্পষ্ট, কারণ চারপাশের সমতল প্লাবন ভূমি থেকে বরেন্দ্র ভূমি প্রায় 6 থেকে 12 লিটার এবং মধুপুর গড় প্রায় 30 মিটার পর্যন্ত উঁচু চত্বর ভূমি হিসেবে অবস্থান করছে। দীর্ঘদিন ধরে নদী ও বৃষ্টির পানির কারণে ক্ষয়প্রাপ্ত হওয়ায় উভয় অঞ্চলের ভূপ্রকৃতি পুরোপুরি সমতল নয়, বরং মৃদু ঢেউ খেলানো বা অসমতল রূপ ধারণ করেছে। এছাড়া মাটির গঠন শক্ত ও পানির ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে উভয় অঞ্চলের প্রাকৃতিক বনভূমির শাল বা গাজারি গাছের প্রাধান্য দেখা যায় এবং বৃষ্টির পানির উপর নির্ভর করে এখানে কৃষিকাজ পরিচালিত হয়। অতএব ভৌগোলিক অবস্থান ভিন্ন হলেও উৎপত্তিগত সময়, মাটির উপাদান, রং এবং গঠনগত বৈশিষ্ট্যের কারণে কি ও আর অঞ্চলের মধ্য সুস্পষ্ট ভূ প্রকৃতিগত সাদৃশ্য বিদ্যমান। এরপর তোমরা যদি খেয়াল করো, তোমাদেরকে কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এই যে দেখো 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে যমুনা নদীর গতিপথ লিখো। যমুনা নদীর গতিপথ লিখো। উত্তর, তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। পরবর্তীতে 1787 সালের এক ভয়াবহ ভূমিকম্পে এই নদীর তলদেশ চ্যুত হলে এর প্রধান ধারাটির দিক পরিবর্তন করে যমুনা নদী নামে প্রবাহিত হতে শুরু করে। যমুনা নদীটি গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এর প্রধান উপনদীগুলোর মধ্যে রয়েছে করতোয়া, আত্রাই এবং প্রধান শাখা নদী হলো ধলেশ্বরী। এরপর 2 নম্বরে বলা হচ্ছে যে বাংলাদেশের বর্ষাকালে প্রবাহিত বায়ু প্রবাহের বর্ণনা দাও। উত্তর, বাংলাদেশে বর্ষাকালে জুন থেকে অক্টোবর মাস মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকালের ভারতের রাজস্থান ও সংলগ্ন অঞ্চলে সৃষ্ট তীব্র নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাংলাদেশের উপর দিয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে। এই বায়ু প্রবাহের প্রচুর জলীয় বাষ্প থাকায় তা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বাধা পেয়ে সারা দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বর্ষাকালে প্রায় 80% বৃষ্টিপাত এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই হয়ে থাকে। এরপর 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো, যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ সম্পর্কে লেখো। পাহাড়সমূহ সম্পর্কে তোমাদেরকে লিখতে বলা হচ্ছে। তো দেখো উত্তরটি, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলো প্রধানত রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্ব অংশ নিয়ে গঠিত। এগুলো টারশিয়ারি যুগের পাহাড়, যা আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে হিমালয় পর্বত গঠনের সময় ভাঁজ পর্বতের সৃষ্টি প্রক্রিয়ায় তৈরি হয়েছিল। এই পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শিলা দ্বারা গঠিত এবং উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং এবং কেওক্রাডং এই দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। ঘন বনভূমি এবং নানা প্রজাতির বন্যপ্রাণীতে সমৃদ্ধ এই পাহাড়ি অঞ্চল এদেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ। এরপর 4 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছি, একটু খেয়াল করো তোমরা। হ্যাঁ, যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লিখো। এই যে উত্তরটি এখানে দেওয়া আছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র, যে এশিয়ার মূল ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত। ভৌগোলিকভাবে বাংলাদেশ 20 ডিগ্রি থেকে 34 উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 উত্তর অক্ষরেখার মধ্য দিয়ে, 88 ডিগ্রি 1 পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থান করছে। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে। দেশটির 3 দিক পশ্চিম, উত্তর ও পূর্ব সীমান্তে ভারত, দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমার এবং দক্ষিণ বিস্তীর্ণ বঙ্গোপসাগর অবস্থিত। এরপর 5 নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। বলা হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহ এবং হিমালয় পর্বত বাংলাদেশের কৃষির প্রধান নিয়ামক ব্যাখ্যা করো। উত্তর, মৌসুমী বায়ু প্রবাহ এবং হিমালয় পর্বত পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বাংলাদেশের কৃষিপাত ও কৃষি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প পূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন তা দেশের উত্তরে অবস্থিত বিশাল হিমালয় পর্বতে বাধা পায়। এই বাধার ফলে বাংলাদেশের প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে। পর্যাপ্ত বৃষ্টিপাত নিশ্চিত করে এই দেশের উর্বর পলিমাটি গঠন ও কৃষি নির্ভর অর্থনীতি সচল রাখতে মৌসুমী বায়ু এবং হিমালয় পর্বত যৌথভাবে প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনী সমাধান ইতিমধ্যে লার্নফ্লুয়েন্সি চ্যানেল আপলোড করে ফেলেছি, তোমরা চাইলে সেই প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।